নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের রাজবাড়ির মা দুর্গা মা মৃন্ময়ী মায়ের মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন, চলুন। নশো 97 খ্রিস্টাব্দে প্রদ্যুম্ননগর থেকে মল্ল রাজা জগৎ সিংহ দেব এখানে এসেছিলেন। জগৎ মল্ল এখানে এসেছিলেন শিকারের উদ্দেশ্যে। তখন মল্ল রাজ্য এখানে ছিল না, প্রদ্যুম্ননগরই ছিল। তা উনি এসেছিলেন এখানে শিকার করতে এবং সারাদিন শিকারের জন্য ঘুরে ঘুরে হন্য হয়ে ক্লান্ত হয়ে রাতের বেলায় উনি এক গাছের তলায় আশ্রয় নেন এবং ওনার সঙ্গে একটি ঈগল পাখি ছিল, পোষা ঈগল পাখি। তখন একটি হরিণ দেখতে পান এবং সেই হরিণটিকে উনি তীর ছোড়েন শিকারের উদ্দেশ্যে, কিন্তু হরিণটি মিলিয়ে যায়। তারপর উনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন এবং তখন রাস্তায় গাছের ডালে একটি সাদা বক দেখতে পান। বকটি ঈগল পাখির দিকে ভয় করা তো দূরের কথা, গর্জে উঠল। ঈগল পাখিটিকে ছেড়ে দিতে ঈগল পাখিটি গেল, কিন্তু ক্ষতবিক্ষত এলো। তখন এক দৈববাণী হয় যে আমি মা মৃন্ময়ী এবং এখানে আমার মাটির সহলে একটা ক্ষুদ্র মুখের অবয়ব পাবি এবং গঙ্গা মাটি ও কুশ দিয়ে আমার মূর্তি তৈরি করে পূজা কর। সেই থেকে পূজা চলে আসছে। আর 997 খ্রিস্টাব্দে 1027 বছরের পুরনো এই পূজা। আর এই মায়ের কোনোদিন বিসর্জন হয় না, 12 মাসই পূজিত হন। চলুন এবং এবার মৃন্ময়ী মাকে দর্শন করি, চলুন। এই মায়ের স্বপ্নাদেশ ব্যতীত অঙ্গরাগও সম্ভব হয় না। একবার কেশব ফৌজদার নামে এক শিল্পী অঙ্গরাগ করতে চেয়েছিলেন, কিন্তু মা সেটা অনুমতি না দেওয়ার জন্য বাবারে খেয়ে ফেললে করে দৌড়াতে দৌড়াতে গিয়ে বড় পথারির দরজায় গিয়ে পড়ে মারা যান। সেই থেকে স্বপ্নাদেশ ব্যতীত অঙ্গরাগ হয় না। এখানে পূজা শুরু হয় কৃষ্ণের নবমী তিথিতে, মানে পঞ্চমীর 13 দিন আগে থেকে। আসুন, এটাই মায়ের মন্দিরে প্রবেশের প্রধান গেট। চলুন আমরা প্রবেশ করি। এখানের প্রধান বৈশিষ্ট্য পট পূজা। বড় ঠাকুর, মেজি ঠাকুর, উচ্চক ঠাকুর নামে মা পূজিত হন। আর জিতা অষ্টমীর দিন আসেন বড় ঠাকুর, মানজতের দিন মেজি ঠাকুর, আর সপ্তমীর দিন আসেন ছোট ঠাকুর। মা মৃন্ময়ীকে দর্শন করুন। চালচিত্রে পরিবর্তন লক্ষ্য করেন। দেবাদিদেব মহাদেব নন্দী বৃন্দি এবং প্রমথগণ, আর উপরে কার্তিক গণেশ, নিচে লক্ষ্মী সরস্বতী। এখানে 9টি কামান দাগার রীতি প্রচলিত আছে দুর্গাপুজোর সময়। তা এই কামানটি দাগা হয়। এই কামান দাগলে তবে এখানে পুজো শুরু হয় এবং গোটা বাঁকুড়ার পূজা তখন শুরু হয়। সন্ধি পুজোর সময়টা হয় আর সপ্তমীর দিন কামান দাগা হয়। রাজপরিবারে রাজবাড়িতে একটা 18 হাতে অষ্টধাতুর মা দুর্গা আছেন। অষ্টমীর দিন আনা হয়
এবং দশমীর দিন তাকে রাজবাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়। দুদিন পূজা হয়, স্নানবেদিতে স্নান করানো। চলুন স্নানবেদি দর্শন করাই। এটি স্নানবেদি, এখানে স্নান করানো হয়। এখানে মহাস্নান হয়। মন্দির চত্বর আছে বিশাল বটবৃক্ষ। আর এখানে আছে শেষ মল্ল রাজার একটা মূর্তি। চলুন আমরা যাই। কালীপদ সিংহ ঠাকুর ছিলেন শেষ মল্ল রাজা, ওনার ছবি মূর্তি। নবমীর দিন নিশিরাতে এখানে একটা বিশেষ পূজার আয়োজন হয়। ওর কাহিনী আলাদা। গভীর রাত্রে খচ্চর বাহিনী এক মহিলাকে মল্লাধিপতি দেখেন এবং তিনি তখন বারবার জিজ্ঞাসা করেন, তুমি কে, এই এত রাত্রে কোথায় যাও? কিন্তু কোনো কথা না শোনার জন্য রাজা তার দিকে তীর নিক্ষেপ করেন, কিন্তু সে তীর বিলীন হয়ে যান। তখন রাজা মা মৃন্ময়ী দেবীকে স্মরণ করেন, কিন্তু তখন বলেন যে আমি যাচ্ছি অন্য জায়গায়, তা এখানে তোর বংশধররা যতদিন আমার ওপর বিশ্বাস রাখবে ততদিন আমি পরীক্ষার মধ্যে প্রবেশ করব না রোগ রূপে। সেই থেকে এখানে নবমীর দিন নিশিরাতে পূজা হয়। গভীর রাত্রে দরজা জ্বালা বন্ধ করে অন্ধকার ঘরে একটিমাত্র প্রদীপ জ্বালিয়ে পূজা হয়। তখন শুধু থাকেন পুরোহিত এবং রাজপরিবারের একজন সদস্য। প্রাচীন বটবৃক্ষ। আমরা অনেক সকালে এসেছি, মানে এগুলোতে দোকান বসে পোড়ামাটির জিনিসপত্র বিক্রি হয়, ডোকরা শিল্পীর জিনিসপত্র বিক্রি হয়। মা এখানে নিত্য পূজিতা হন। আর বড় ঠাকুর, মেজো ঠাকুর, ছোট ঠাকুরের সঙ্গে দেবী বিশালাক্ষীও এখানে পূজিত হন। এখানে ভিডিও করার অনুমতি দেওয়া হয় না, তবে স্পেশালভাবে অনুমতি নিয়ে আমি করেছি, আপনারাও সেটাই করবেন। আসুন মাকে দর্শন করুন। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।